আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমরা যে বিষয়টি সম্পর্কে জানব তা হলো বঙ্গভঙ্গ। ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে বঙ্গভঙ্গ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। তাই এই বিষয়টির বিভিন্ন দিক সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। প্রথমে আমাদেরকে জানতে হবে যে বঙ্গভঙ্গ কী। 1905 সালের 1 সেপ্টেম্বর তৎকালীন লর্ড কার্জন একটি ঘোষণা বলে বাংলা প্রেসিডেন্সিকে দুই ভাগে বিভক্ত করেন। দুই ভাগে বিভক্ত করে একটি ভাগের নাম হয় পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ এবং অপর ভাগের নাম হয় পশ্চিমবঙ্গ প্রদেশ। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠিত হয় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ এবং আসামকে নিয়ে। এই প্রদেশের রাজধানী হয় ঢাকা। অপরদিকে পশ্চিমবঙ্গ প্রদেশ গঠিত হয় পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যাকে একত্র করে এবং এই প্রদেশের এই ভাগের রাজধানী করা হয় কলকাতাকে। এই যে বাংলা প্রেসিডেন্সিকে দুই ভাগে বিভক্ত করে দেয়া, এটি ব্রিটিশ ভারতের ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের গভর্নর হিসেবে নিযুক্ত হন স্যার ব্যাডফিল্ড ফুলার এবং পশ্চিমবঙ্গের গভর্নর হিসেবে নিযুক্ত হন অ্যান্ড্রু ফ্রেজার। তাহলে আমরা জানতে পারলাম যে বঙ্গভঙ্গ কী, বঙ্গভঙ্গ কাকে বলে। এবারে আসি বঙ্গভঙ্গের কারণের বিষয়ে। কেন বঙ্গভঙ্গ করতে হলো? বঙ্গভঙ্গের পেছনে বেশ কিছু কারণ ছিল। তার মধ্যে একটি কারণ হলো প্রশাসনিক কারণ। বাংলা প্রেসিডেন্সি ছিল সে সময়ে সবচেয়ে বড় প্রদেশ। এর আয়তন ছিল প্রায় 2 লক্ষ বর্গমাইল। শুধু আয়তন নয়, এর জনসংখ্যাও ছিল অনেক বেশি। সেই সময়ে এই প্রদেশের জনসংখ্যা ছিল 7 কোটিরও বেশি। একটি কেন্দ্র থেকে একজন গভর্নরের পক্ষে এই বিপুল জনসংখ্যা বিশিষ্ট এই বিশাল প্রদেশকে শাসন করা অনেক কষ্টসাধ্য ছিল। বিশেষত কষ্টসাধ্য ছিল এই কারণ তখন যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই অনুন্নত। ডাক যোগাযোগ ব্যবস্থা পর্যাপ্ত ছিল না এবং অনেক বেশি সময় সাপেক্ষ ছিল। আইন শৃঙ্খলা রক্ষার যে ব্যবস্থা, যে বিষয়টি, সেটিও খুব বেশি প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল, খুব বেশি ভালো ছিল না, যার ফলে প্রশাসনিক কাজ করতে গিয়ে পদে পদে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো। এই দৃষ্টিকোণ থেকে যখন এই প্রদেশকে দুই ভাগে বিভক্ত করা হলো, তখন প্রশাসনিক কাজ করা অনেক বেশি সুবিধাজনক হলো। এছাড়া এর পেছনে রাজনৈতিক কারণ ছিল। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হবার আগে থেকেই এই উপমহাদেশের মানুষের মাঝে যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটতে শুরু করেছিল, কংগ্রেস গঠিত হওয়ার পর থেকে সেই জাতীয়তাবাদী চেতনা অনেক বেশি সুসংহত হয় এবং মানুষের মাঝে জাতীয়তাবাদী চেতনা খুব দ্রুত সঞ্চারিত হতে থাকে। এবং এই যে জাতীয়তাবাদী চিন্তা চেতনা, আন্দোলন, কর্মকাণ্ড, এর শক্তিশালী কেন্দ্র ছিল কলকাতা। বাংলা প্রেসিডেন্সি ছিল এর একটি গুরুত্বপূর্ণ স্থান এই আন্দোলনের জন্য, এই চেতনার উন্মেষের জন্য। ইংরেজরা এই বাংলা প্রেসিডেন্সিকে দুই ভাগে বিভক্ত করে মূলত ওই জাতীয়তাবাদী আন্দোলনকে স্তীমিত করে দিতে চাইছিল। এটি ছিল তাদের একটি উদ্দেশ্য। এছাড়া ইংরেজরা এদেশে ক্ষমতা দখল করবার পর থেকেই একটি বিশেষ নীতি অনুসরণ করে আসছিল। সেই নীতি হলো ভাগ করো ও শাসন করো নীতি, ডিভাইড অ্যান্ড রুল পলিসি। এই নীতির মাধ্যমে তারা এই উপমহাদেশের দুটি প্রধান জাতি হিন্দু এবং মুসলিমদের মাঝে সবসময় একটি দ্বন্দ্ব সৃষ্টি করে রাখার চেষ্টা করত এবং দ্বন্দ্বটি যেন বিরাজমান থাকে সেই চেষ্টাটি তারা করত। বঙ্গভঙ্গ
করে তারা আবারও সেই ভাগ করো ও শাসন করো নীতিরই একটি প্রতিফলন ঘটায়। এছাড়া ছিল অর্থনৈতিক কারণ। পূর্ববঙ্গের অধিকাংশ মানুষই ছিল কৃষিজীবী। তাদের জমিতে যে ফসল ফলত তার সুবিধাভোগী তারা হতে পারত না। তার সুবিধাভোগী হতো কলকাতা কেন্দ্রিক এক শ্রেণীর উচ্চবিত্ত শ্রেণী, জমিদার শ্রেণী। তো অর্থনৈতিক দিক থেকে এক ধরনের বঞ্চনা থেকে ক্ষোভ জন্মেছিল এই পূর্ববঙ্গের মানুষদের মনে। এছাড়া কলকারখানা, অফিস, আদালত এই সব কিছুর কেন্দ্র ছিল কলকাতায়। তো অর্থনৈতিক দিক থেকেও একটি বিশাল ব্যবধান এই দুই প্রদেশের মাঝে আগে থেকেই বর্তমান ছিল। এছাড়া ছিল সামাজিক কারণ। সামাজিকভাবে পূর্ববঙ্গের মানুষদেরকে হেয় প্রতিপন্ন করা হতো সবসময়, এবং মুসলিমরাও, পূর্ববঙ্গের অধিকাংশ মুসলিমরাও ইংরেজদের সংস্পর্শে যেতে চাইতো না, এবং ইংরেজি ভাষা শিক্ষা থেকে শুরু করে সব কিছুতেই তারা অনেক বেশি পিছিয়ে ছিল। তো এইসব বিভিন্ন কারণে বঙ্গভঙ্গ করা হয়ে থাকে। বঙ্গভঙ্গের ফলে যেটি হয়, নিম্নবর্ণের কিছু হিন্দু একে সমর্থন জানালেও উচ্চবিত্ত উচ্চ বর্ণের হিন্দুরা এটিকে কখনোই সমর্থন করেননি। তারা এটিকে এভাবে দেখেছিলেন যে তাদের দেশকে, বঙ্গভূমি, তাদের মাতৃভূমি, তাকে দুই ভাগে বিভক্ত করা হচ্ছে, এরকম একটি চিন্তাভাবনা তাদের মাঝে ছিল। কিন্তু প্রকৃত বিষয়টি আসলে ছিল এরকম যে তারা এটি মেনে নিতে পারছিলেন না যে পূর্ববঙ্গের যে মানুষদেরকে এতদিন পর্যন্ত তারা শোষণ করে এসেছেন বিভিন্ন দিক দিয়ে, তারা এখন তাদের সমকক্ষ হয়ে উঠবেন, এই বোধটি এটি আসলে মেনে নিতে তাদের কষ্ট হচ্ছিল। তারা এটা মেনে নিতে পারছিলেন না, যার কারণে তারা এটি কখনোই সমর্থন করেনি বঙ্গভঙ্গকে। অপরদিকে মুসলিমদের প্রতিক্রিয়া ছিল হিন্দুদের থেকে সম্পূর্ণ ভিন্ন। কিছু সংখ্যক মুসলিম প্রথম দিকে এই বঙ্গভঙ্গ ভালো হবে কিনা তাদের জন্য এটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগলেও অচিরেই নবাব সলিমুল্লাহর মতো নেতৃবৃন্দের সুযোগ্য নেতৃত্বে তারা এটি বুঝতে পারেন যে বঙ্গভঙ্গ তাদের জন্য সুফল বয়ে আনবে, এবং বাস্তবেও তাই ঘটে। বঙ্গভঙ্গের ফলে যখন ঢাকাকে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী করা হয়, তখন ঢাকায় নতুন নতুন অট্টালিকা গড়ে ওঠে, সচিবালয়, আইন পরিষদ, কার্জন হলের মতো বিভিন্ন স্থাপনা গড়ে ওঠে এখানে, এবং অর্থনৈতিক দিক থেকে পূর্ববঙ্গ অনেক বেশি স্বাবলম্বী হয়ে উঠতে থাকে। এছাড়া মুসলিমদের মাঝে এই চেতনারও উন্মেষ ঘটে যে তারা একটি পৃথক জাতি, এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের মাঝে থেকে, ভারতীয় জাতীয় কংগ্রেসের ছায়াতলে থেকে তাদের নিজেদের যে জাতিসত্তা এটি আসলে কখনোই বিকশিত হবে না। তাদের যে স্বার্থ, জাতিগতভাবে যে স্বার্থ, সেই স্বার্থ তারা আদায় করতে পারবেন না। ফলে 1906 সালে গঠিত হয় মুসলিম লীগ। এটিও বঙ্গভঙ্গেরই একটি প্রতিক্রিয়া বা ফলাফল ছিল। এছাড়া যে জাতীয়তাবাদী যে আন্দোলনটি ছিল, সেই জাতীয়তাবাদী আন্দোলন দেখা যায় তখন ভিন্ন একটি রূপ পরিগ্রহ করে, অন্যভাবে পরিচালিত হয় তখন। এবং হিন্দুরা যেহেতু কখনোই এই বঙ্গভঙ্গকে সুনজরে দেখেননি, তারা এটি সমর্থন করেননি। তারা এরপরে যেটি শুরু করেন তা হলো এই স্বদেশী আন্দোলনের রূপ নেয় তাদের যে জাতীয়তাবাদী চেতনা সেটি। তারা ব্রিটিশ পণ্য বর্জন করা শুরু করেন, এবং যখনই তারা ব্রিটিশ পণ্য বর্জন করা শুরু করেন তখনই এটি ইংরেজদের অর্থনৈতিক যে স্বার্থ তাতে আঘাত হানে, এবং এই স্বদেশী ব্রিটিশ পণ্য বর্জন এবং স্বদেশী পণ্যের প্রসার, যেটি ছিল স্বদেশী আন্দোলনের মূল মন্ত্র, এই আন্দোলন ধীরে ধীরে বেগবান হতে থাকে।
এবং এক পর্যায়ে দেখা যায় যে এই স্বদেশী আন্দোলন অনেক ক্ষেত্রেই সহিংস রূপ ধারণ করে। তাদের মাঝে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার একটি একটি প্রণোদনা আর সৃষ্টি হয়। ধীরে ধীরে যখন এটি ব্রিটিশ খেদাও আন্দোলনের দিকে রূপ নিতে থাকে, তখন ব্রিটিশরা স্বাভাবিকভাবেই তারা ভয় পেয়ে যায় এবং এক পর্যায়ে তারা বঙ্গভঙ্গ রদ করে। 1911 সালের 12 ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয়। এই কারণগুলোর ফলে বঙ্গভঙ্গ রদের ফলে যেটি হয়, এর ফলে আবারও একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় হিন্দু মুসলিমদের মাঝে। মুসলিমরা অনেক বেশি আশাহত হয়ে পড়ে এবং তাদের যে সাফল্যের যে উন্নতির সম্ভাবনা তারা দেখছিলেন এতদিন এই বঙ্গভঙ্গের ফলে, সেটি আর থাকে না, সেটি স্থগিত হয়ে যায় এবং নবাব স্যার সলিমুল্লাহ সহ প্রগতিশীল যে নেতৃবৃন্দ ছিলেন মুসলিমদের, তারাও ব্রিটিশদের প্রতি আস্থা অনেকটাই হারিয়ে ফেলেন। অপরদিকে পশ্চিমবঙ্গের যে উচ্চবিত্ত উচ্চ বর্ণের হিন্দুরা ছিলেন, তারা এটিকে তাদের বিজয় হিসেবেই নেন এবং তারা সন্তুষ্ট হন ব্রিটিশদের প্রতি যে এতদিন পূর্ববঙ্গের মানুষদেরকে তাদের অর্থনৈতিকভাবে যেভাবে তারা শোষণ করে আসছিলেন সেই প্রক্রিয়াটি তারা চালিয়ে যেতে পারবেন আরও, এই ভেবে তারা সন্তুষ্ট হন। তবে এর মাঝেও ভালো কিছু দিক ছিল, যেমন এই বঙ্গভঙ্গ রদের ফলে ব্রিটিশরা বুঝতে পারেন এটি যে পূর্ববঙ্গের মুসলিমরা অনেক বেশি আশাহত হয়েছে, অনেক বেশি হতাশ হয়েছে এবং তাদের প্রতি তাদের আস্থা ক্রমশই আরও বেশি কমে যাচ্ছে। তখন এই পূর্ববঙ্গের মানুষদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, বিশেষত নবাব স্যার সলিমুল্লাহ কে সন্তুষ্ট করার জন্য 1921 সালে গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমরা দেখছি যে বঙ্গভঙ্গ এবং এই বঙ্গভঙ্গ রদ, এই উভয়ই ব্রিটিশ ভারতের যে রাজনৈতিক অগ্রগতি, এতে অনেক বেশি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে। এর ফলে মুসলিম এবং হিন্দুদের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও বিনষ্ট হয়ে যায় এবং মুসলিমরা তাদের নিজেদের অধিকার সম্পর্কে অনেক বেশি সচেতন হয়ে ওঠে এবং জাতীয়তাবাদী চেতনার যে উন্মেষ, সেটি আরও বেশি বিকশিত হয় এবং ধীরে ধীরে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই জাতীয়তাবাদী চেতনা আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। মুসলিমরা এটি বুঝতে পারেন যে তারা একটি পৃথক সত্তা এবং তাদের অধিকার আদায়ের জন্য তাদেরকে পৃথকভাবেই লড়াই করতে হবে। ইংরেজদের পাশাপাশি হিন্দুদের সম্পর্কেও তারা অনেক বেশি সচেতন হয়ে ওঠেন এবং ধীরে ধীরে এই জাতীয়তাবাদী চেতনা এক পর্যায়ে গিয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে, যা পরবর্তীতে স্বাধিকার আদায়ের জন্য যে আন্দোলন, তাতে যথেষ্ট প্রেরণা জুগিয়েছে। এই ছিল আজকে আমাদের আলোচনা বঙ্গভঙ্গ এবং তার পরবর্তী যে ঘটনা প্রবাহ এবং তার তাৎপর্য সম্পর্কে। তোমরা বাসায় থাকবে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিজেদের অধ্যয়নের প্রতি, পড়ালেখার প্রতি অনেক বেশি মনোযোগী হবে, এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।